অলরাইট, এরিক, তুমি আমাকে এপিসোড শুরু হওয়ার সময় জিজ্ঞেস করছিলে যে আজকের এপিসোডের দাবি কি। আমি আসলে জানি না আজকের এপিসোডের আসলে দাবি কি। আমরা কথা বলতে বলতে হয়তো দাবি বের হবে। এপিসোডের টাইটেল দিয়েছিলাম রামাদান রিয়াল মাদ্রিদ, কারণ এই রোজার টাইমে আসলে রিয়াল মাদ্রিদের ইন্টারেস্টিং রিসেন্ট মেমোরিজ আছে। যেমন গত বছর আই থিঙ্ক রোজার মধ্যেই করিম বেনজেমা 2টা হ্যাটট্রিক করেছিলেন, একটা লিভারপুলের সাথে, একটা বার্সেলোনার সাথে, এবং অ্যাপারেন্টলি 2টাই রোজা রেখে খুব সম্ভবত। তারপর সো এই টাইমটা রিয়াল মাদ্রিদের জন্য খুব ইন্টারেস্টিং থাকে, কারণ অবভিয়াসলি সিজনের বড় ম্যাচগুলো এই টাইমে হয়, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডের ম্যাচগুলো, বা এই সিজনে যদিও রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে থেকে বাদ পড়ে গেছে। কোপা ডেল রের ফাইনাল দেখা যায় যে এইরকম কাছাকাছি সময় হয়, ফাইনাল সেমিফাইনাল গুলা, লিগেরও বড় বড় ম্যাচগুলো এই সময় থাকে। তো একটা ইন্টারেস্টিং টাইম, দ্যাটস ওয়াই টাইটেলটা সেভাবে সাজানো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কানাডায় অনেক জায়গায় আজকে থেকে রোজা শুরু হয়েছে। আমি ইফতার করার পর তোমার সাথে পডকাস্টে বসলাম। আই এম প্রিটি শিওর উই উইল ফাইন্ড আওয়ার ওয়ে somewhere in this episode, so let's see where it takes us. Eric, you were saying something and I started the intro. I'm sorry for that, but let's go ahead. Don't even তোমার শুরু করার আগে যেটা বলতে চাচ্ছিলাম, বা শুরু করছি যেটা বলে, সেটা হচ্ছে যেহেতু আজকে তোমার কোনো ডাইরেক্ট লাইভ জিনিস নিয়ে তোমার কাছে আসতে চাই, সেটা ব্রাহিম দিয়াজের মরক্কো জাতীয় দলের হয়ে খেলার যে ব্যাপারটা। তুমি জানো ব্রাহিম দিয়াজ হচ্ছে স্পেনের জাতীয় দলের হয়ে তিনি একটা ম্যাচ খেলেছেন, এবং ফিফা রুলটা হচ্ছে 3টা ম্যাচ নয়, 3টা ম্যাচের চেয়ে কম যদি তুমি একটা দলের হয়ে খেলো তাহলে তুমি তোমার ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স পরিবর্তন করে, ইট সাউন্ডস ভেরি ফ্যান্সি, ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স, যেটা গেম অফ থ্রোনস ভাইব একটা আছে, ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স পরিবর্তন করে তুমি নম্বরটা অ্যাথলেটিকের দাবি অনুসারে বিগত 5 বছর ধরে হচ্ছে মরক্কো চাচ্ছে ব্রাহিম দিয়াজ তাদের দলে আসুক। তো this is first of all great. Brahim Diaz, Morocco national team is actually a very strong national team. In fact, I'm gonna go ahead and say that Africa Cup of Nations say তাদের performance ভালো না হলেও, I believe this is one of the strongest African teams that has appeared in the horizon in the. সেটা দিয়ে আসলে মনে করো চট করে শুরু করে ফেলা যায় যে what are you thinking on African teams and Brahim Diaz going to Morocco? Yes, Eric, খুব ভালো প্রসঙ্গ। এই প্রসঙ্গে আজকে আমি ওই ম্যানেজিং মাদ্রিদের একটা লাইভ কল ছিল, সেখানেও কথা বলার সুযোগ হয়েছে, সো আই এম ওয়েল ভার্সড টু টক অ্যাবাউট দিস। ওই আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখেছি যে ব্রাহিম দিয়াজের ইনস্টাগ্রামে একটা পোস্ট আছে, আই থিঙ্ক খুব সম্ভবত সে আর তার বোন তারা পাশাপাশি বসে আছে, স্পেনের এসপানা লেখা একটা টি শার্ট পরে। সো ব্রাহিম দিয়াজ যদিও তার মরক্কান রুটস আছে, সে কিন্তু ছোটবেলা থেকেই মানে ওতপ্রোতভাবে স্প্যানিশ। এবং তুমি দেখো স্প্যানিশ জাতীয় দল বলে আমরা এখন যেটাকে দেখি যে একটা মানে লাল রঙের টি শার্ট, নীল রঙের বা নেভি ব্লু রঙের তোমার শর্টস পরে খেলে, এটা তো আসলে স্প্যানিশ ন্যাশনাল টিম আর না, এটা অনেক দিন ধরেই স্প্যানিশ ন্যাশনাল টিম না। কেন স্প্যানিশ ন্যাশনাল টিম না? এই দলটার এক সময় এটার সিলেকশন ক্রাইটেরিয়া ছিল যেসব প্লেয়াররা কার্লেস পুয়োলের এজেন্সির দ্বারা রিপ্রেজেন্টেড, সেইটার উপর বেস করে হচ্ছে একটা জাতীয় দলে প্লেয়াররা চান্স পেত। যেমন লুইস এনরিকের সময় এটা হয়েছে। লুইস এনরিকে আইমেরিক লাপোর্তের ন্যাশনালিটি চেঞ্জ করিয়েছেন, ফ্রেঞ্চ থেকে তাকে স্প্যানিশ প্লেয়ার বানানো হয়েছে এবং স্প্যানিশ জাতীয়তা দেওয়া হয়েছে। এরপর তাকে স্পেনের জাতীয় দলে নেওয়া হয়েছে যাতে নাচো বা সের্জিও রামোস স্পেনের দলে সুযোগ পেতে না পারেন, যেন কোনো অজুহাত না থাকে
লুইস এনরিকের কাছে যেন সের্জিও রামোস বা নাচোকে যেন সুযোগ দেওয়া হয়। লুইস এনরিকে স্প্যানিশ জাতীয় দলে এরিক গার্সিয়াকে নিয়েছিলেন তখন যখন এরিক গার্সিয়া ম্যান সিটির বেঞ্চ প্লেয়ার ছিলেন, মানে I বার্সেলোনারও remember না। that. হ্যাঁ, ম্যান Remember সিটির that. হয়েও, মানে ম্যান সিটির সে বেঞ্চ প্লেয়ার ছিলেন। ম্যান সিটির থেকে একটা প্লেয়ার তো তোমার বার্সেলোনায় যায় কখন? আইদার যখন সে ইলকাই গুন্ডোগানের মতো হি হ্যাজ লাইক ওয়ান এভরিথিং দ্যার ইজ টু উইন, এরপর হচ্ছে ওই রিটায়ারমেন্টের জন্য যাবে, অথবা তোমার হচ্ছে চান্স পাচ্ছে না, যেমন ফেরান টরেস ওয়াজ আউট অফ সর্টস এট টাইমস। ফেরান টরেস তাও চান্স পেতো মোটামুটি। এরিক গার্সিয়া ওয়াজ এ বেঞ্চ প্লেয়ার। এরিক গার্সিয়া যে কত কত মিডিওকার লেভেলের একটা প্লেয়ার, এটা কিন্তু আমরা বিশ্বকাপে দেখেছি, ইউরোতে দেখেছি। সো সে ছিল লুইস এনরিকের প্রথম পছন্দ বার্সেলোনা রুটসের কারণে এগেন। তারপর তোমার কার্লোস পুয়েল যেসব প্লেয়ারকে রিপ্রেজেন্ট করতেন এজেন্সি দিয়ে, তাদেরকে নেওয়া হতো। আবেল রুইজ নামে একটা প্লেয়ার স্পেনের হয়ে ম্যাচ খেলেছে, তুমি স্ট্যাট দেখতে পারো। সেই প্লেয়ার আই থিঙ্ক পর্তুগিজ ক্লাব ব্রাগায় চলে যায় 2020 সালের দিকে। তার আগে সে বার্সেলোনার মূল দলে কখনো খেলেনি, সে বার্সেলোনা বি টিমের প্লেয়ার ছিল। সে স্পেনের ন্যাশনাল টিমে খেলেছে, বার্সেলোনা বি টিমের গোলকিপার ন্যাশনাল টিমে খেলেছে। এটার কারণ হিসেবে কি দেখিয়েছিল লুইস এনরিকে, যে সে অলরেডি আন্ডার 21 টিমের সাথে ট্রেন করছে এবং দলের কাছাকাছি, মানে মানে কাছাকাছি আছে, নিয়ার বাই সে ট্রেন করছে, এই জন্য তাকে ডেকেছি। সো কোন প্লেয়ার কাছাকাছি আছে, এইটা একটা জাতীয় দলের সিলেকশনের একটা ক্রাইটেরিয়া। কার্লোস পুয়েল কাকে রিপ্রেজেন্ট করছে এজেন্সি দিয়ে, এটা সিলেকশনের একটা ক্রাইটেরিয়া। ম্যানচেস্টার সিটির বেঞ্চে বসে থাকে, ওইটা সিলেকশনের একটা ক্রাইটেরিয়া। রিয়াল মাদ্রিদের প্লেয়ারকে যেন দলে নিতে না হয়, এজন্য আরেক প্লেয়ারের ন্যাশনালিটি চেঞ্জ করে তাকে দলে নেওয়া। সো এটা তো আর তোমার স্প্যানিশ জাতীয় দল হিসেবে খেলা বন্ধ করে দিয়েছে কবে? আমি বলবো 2018 বিশ্বকাপ পর্যন্ত এটা স্প্যানিশ জাতীয় দল ছিল। লাস্ট জুলেন লোপেতেগি ছিলেন, যিনি মোটামুটি তোমার আনবায়াসড, তোমার ট্যালেন্টের উপর ভিত্তি করে, মেরিটের উপর ভিত্তি করে, ফর্মের উপর ভিত্তি করে স্প্যানিশ খেলোয়াড় যাদের স্প্যানিশ পাসপোর্ট বা জাতীয়তা আছে তাদেরকে দলে নিতেন লাস্ট জুলেন লোপেতেগি। এর মাঝখানে লুইস এনরিকে আসার পর এটা তো মানে যেটা বললাম, ইটস বিকাম আ জোক, ইটস বিকাম সার্কাস অফ ক্লাউনস, দ্য স্প্যানিশ ন্যাশনাল টিম। আর আরো একটা ব্যাপার হচ্ছে মাঝখানে আরেকজন লুইস এনরিকের যে অ্যাসিস্ট্যান্টটা কিছুদিনের জন্য দায়িত্বে ছিলেন যখন লুইস এনরিকে মানে ব্যক্তিগত কারণে বাইরে ছিলেন, আমি তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেও মোটামুটি আনবায়াসড ছিল, বাট এরপরে আবার লুইস এনরিকে ফেরত আসার পর থেকে স্প্যানিশ টিমে যেটা চলছে এখন, এই যে লুইস দে লা ফুয়েন্তে নতুন যে কোচ, সেও যেটা তোমার শুরু করেছে, বার্সেলোনার লামিন ইয়ামাল ন্যাশনাল টিমে খেলে। এটা নিয়ে বার্সেলোনা ফ্যানদের গর্বের অন্ত নেই যে 16 বছর বয়সে সে ন্যাশনাল টিমে খেলছে। সো এই 16-17 বছর বয়সে কিন্তু পেদ্রিও ন্যাশনাল টিমে খেলে তোমার ইউরো-টোরো কাঁপিয়ে এসেছে। এখন কিন্তু টানা 10টা ম্যাচ খেলতে পারে না ইনজুরির জন্য। সো এটা যে একটা মানে 16-17 বছরের একটা প্লেয়ারের যে সিজনের 60-70 টা ম্যাচ খেলা উচিত না, এটাও তো মনে করো অনেকের বুদ্ধিতে এটা কুলায় না, এটা ঢোকে না। অলদো লামিন ইয়ামাল স্প্যানিশ জাতীয়তা যাদের আছে তাদের মধ্যে ভালো পারফর্ম করছে, সে তোমার চান্স পেতেই পারে। বার্সেলোনার আরেকটা 17 বছরের ডিফেন্ডার আছে পাও কুবরাসি, তাকেও হচ্ছে স্পেনের জাতীয় দলে নেওয়া হবে। এটা নিয়ে বার্সেলোনা ফ্যানদের তোমার গর্বের অন্ত নেই যে 17 বছর বয়সে চান্স পাচ্ছে। হু নোজ, আই হোপ নট, বাট হু নোজ, মেবি ডাউন দ্য লাইন এই ধরনের প্লেয়ারদেরকে নিয়েও মানে আমি আশা করছি না এটা, বাট হোপফুলি মানে তাদের হা-হুতাশ করতে না হয় যখন তারা 10টা ম্যাচ টানা খেলতে পারবে না। কারণ 16-17 বছর বয়সে তো আসলে একটা প্লেয়ারের তোমার 90 মিনিট ফুল গ্রাউন্ড মেনদের সাথে 60-70 টা ম্যাচে সিজনে খেলার কথা না। একটু ডাইগ্রেস করে গিয়েছিলাম, ফেরত আসছি ব্রাহিমের প্রসঙ্গে। অবশ্যই। ব্রাহিম দিয়াস এসি মিলানের হয়ে সিরিয়া টাইটেল জিতেছেন। এসি মিলানের হয়ে একটা সিজন খুব ভালো খেলেছেন, একটা সিজন তেমন একটা ভালো খেলেননি। তারপর রিয়াল মাদ্রিদে ফেরত এসেছেন মার্কো আসেনসিওর ডিরেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে এবং চমৎকার খেলছেন। এই মৌসুমে চমৎকার খেলছেন। ব্রাহিম দিয়াস যেই পজিশনে খেলেন ওই পজিশনে আ মানে তুমি খুব বেশি মানে প্লেয়ার খুঁজে পাবা না যে স্প্যানিশ প্লেয়ার ওই পজিশনের মানে ব্রাহিম দিয়াজের থেকে বেশি ডিজার্ভিং স্পেনের হয়ে খেলার জন্য। কিন্তু তাকে কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি এবং দেওয়া হবেও না। যে কারণে তিনি হচ্ছে তোমার মরক্কোর হয়ে খেলার কথা বলছেন। এখন এরিক প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, তাহলে কি সব রিয়াল মাদ্রিদের প্লেয়ার দিয়েই স্পেনের টিম তৈরি করা হবে? অ্যাবসোলিউটলি নো। রিয়াল মাদ্রিদের বর্তমান দলে কারবাহাল ছাড়া আর একটা স্প্যানিশ প্লেয়ারও নেই যে এই মুহূর্তে জাতীয় দলে খেলা ডিজার্ভ করে। লুকাস ভাস্কেজেরও ওই লেভেল নেই। নাচোর খেলায়ও ওই লেভেলটা এই মুহূর্তে নেই যে তারা জাতীয় দলের
হয়ে খেলতে পারে। একমাত্র দানি কারবাহাল আছেন স্প্যানিশ প্লেয়ারদের মধ্যে যিনি কিনা আসলে জাতীয় দলের হয়ে খেলার মতো একটা লেভেলে আছেন। কিন্তু তুমি দেখো আমি কিছুদিন আগে একটা এনালাইসিস করেছি ইউরোপের টপ তোমার বল প্রগ্রেসরদেরকে নিয়ে 2017-18 মৌসুম থেকে শুরু করে। আমার কাছে ভিজুয়ালটা এখন আছে এদিক। আমি যদি একটু কথা বলতে চেষ্টা করি নিয়ে আসার জন্য। সেখানে তোমার ইউরোপের যে অবশ্যই। টপ বল প্রগ্রেসর হ্যাঁ, আমার কাছে অ্যাকচুয়ালি ভিজুয়ালটা আছে। I will bring that up to the screen. ওকে। এটা দেখো এরিক 2017-18 মৌসুমের শুরু থেকে মিনিমাম 200 টা ম্যাচ খেলেছেন। এরকম যত মিডফিল্ডার আছেন তাদের প্রোগ্রেসিভ পাস এক অ্যাক্সিসে, তাদের প্রোগ্রেসিভ ক্যারিস আরেক অ্যাক্সিসে। এখানে তুমি দেখো একদম উপর দিকে ডান পাশে কোনায় লুইস আলবার্তো নামে একটা প্লেয়ারের নাম দেখছো। আমাদের টনি ক্রুস, লুকা মডরিচ প্রোগ্রেসিভ পাসের দিক থেকে অনেক এগিয়ে আছেন। প্রোগ্রেসিভ ক্যারির দিক থেকে তোমার লা লিগার আরো প্লেয়ার আছেন। এই যে সের্জিও কানালেস আছেন। রদ্রিগো ডি বলতে মানে আর্জেন্টাইন, সে তো স্প্যানিশ না। আ মানে পরিচিত নামই দেখতে পাবে এখানে মানে বড় মুখ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। নিকোলো বারেলা আছেন, সার্জিও কানালেস আছেন, ইলকাই গুন্ডোগান ওই যে ডেক্লান রাইসের পিছনে আছেন, খুব একটা ভালো দেখা যাচ্ছে না যদিও। টনি ক্রুস, লুকা মডরিচকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো তুমি দেখো এখানেও কিন্তু মোটামুটি তুমি যদি বলো আনকরা বা অপরিচিত নাম, তোমার নাম আসবে যে লুইস আলবার্তো, লাৎসিওর ক্যাপ্টেন যিনি। এই সিজনের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড বল প্রগ্রেসর সমগ্র ইউরোপে, চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার, স্প্যানিশ প্লেয়ার, 30 বছর বয়স। লাইক ইন হিজ ফিজিক্যাল প্রাইম, ইন হিজ প্রাইম ফর্ম, he doesn't get called up to the Spanish national team. Isco, hands down the best Spanish player in La Liga this season. He doesn't get called up to the national team. বার্সেলোনার ফার্মিন লোপেজরা কেন কিভাবে যেন মানে ডাক পাবে এই ধরনের গুঞ্জন শোনা যায় বা যাই হোক। সো যেটা বলছিলাম এই ব্রাহিম দিয়াজের স্পেনের জাতীয় দলের হয়ে খেলার যে একটা ড্রিম ছিল সেটাকে যে মোটামুটি একটা পার্টিকুলার ক্লাবের প্রতি বা একটা পার্টিকুলার ক্লাবের এক্স লেজেন্ডদের এজেন্সির প্রতি তোমার বায়াসনেস এর কারণে মোটামুটি গলা টিপে আমাদের সামনে হত্যা করা হয়েছে। এটা দুঃখজনক। বাট একই সাথে ব্রাহিম দিয়াজ এখন এমন একটা দলের হয়ে খেলবে যে কিনা আসলেই মানে সে কোন ক্লাবের প্লেয়ার তার ওইটার জন্য তার প্রতি আলাদা কোনো বিদ্বেষ না রেখে প্লেয়ার হিসাবে তাকে তোমার রেসপেক্ট করবে, প্লেয়ার হিসাবে তাকে একটা প্ল্যাটফর্ম দিবে। এটা আমার মনে হয় তার জন্য খুব ভালো হয়েছে। আর নাও ইফ আই পুট মাই মাদ্রিদিস্তা হ্যাট অন টু along with my Madridista heart, সেটা হচ্ছে তোমার ব্রাহিম দিয়াজ আর আশরাফ হাকিমিকে একসাথে আমরা খেলতে দেখবো, which will be nice. একটা ফাইনাল পয়েন্ট আসলে স্পেনের জাতীয় দল নিয়ে তোমার এই ডাইগ্রেস করার সুযোগ হলো যে স্পেনের যে জাতীয় দলটা তোমার টিকি টাকা প্রথমবারের মতো অ্যাডপ্ট করেছিল লুইস আরাহোনেসের আমলে, সেই দলের ক্যাপ্টেন যিনি ছিলেন মার্কোস সেনা, তিনি কিন্তু আসলে কখনো বার্সেলোনার ধারে কাছেও খেলেননি, তাই না? তিনি ছিলেন একজন রক্ষণশীল মিডফিল্ডার ভিয়ারিয়ালের হয়ে, এবং ব্রাজিলের ন্যাশনালিটি ছিল তার, সেখান থেকে হি ডিসাইডেড টু রিপ্রেজেন্ট স্পেন। তিনি আসলে ব্রাজিলের হয়ে কখনো খেলেননি। একজন সাউথ আমেরিকান খেলোয়াড় হু চেঞ্জ হিজ ন্যাশনালিটি ফর আ টিম হু Euro that year and breaking a lot of stereotypes, because স্পেন তার আগ পর্যন্ত কিন্তু আসলে খুব বেশি সফল দল ছিল না তোমার কোন রকম কোন ইন্টারন্যাশনাল সেই টুর্নামেন্টে কাসিয়াস ক্যাপ্টেন ছিল, বাট আই সি হোয়াট ইউ আর সেইং, লাইক মার্কোস সেনা ওয়াজ ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার্স ইন দ্যাট টিম। Yes, one of the I remember seeing him wearing captain's armband. Yeah, he was one of the vice captains probably. Yeah. এটার জন্য তাও সেটা মনে দাগ কেটে গিয়েছে কোন না কোন সময়। বাট হ্যাঁ, সো ইট শোজ দ্যাট দিস তোমার যেই সময়টাতে আসলে স্পেনের সোনালী সময় যেটা, সেটা আসলে কিন্তু নন বার্সেলোনা, নন রিয়াল মাদ্রিদ এইরকম, মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই খেলোয়াড়রা তাদের বিভেদ ভুলে হচ্ছে স্প্যানিশ জাতীয় দলকে হচ্ছে বড় করেছেন। তো সেই বড় করার পরে আসলে হঠাৎ করে এই অধপতন দেখতেও খারাপ লাগে। আর ইটস নট লাইক স্পেন ইজ প্লেইং international tournament, so it's at the end of the day it shows what you reap for what you essentially do it. এবং এরিক আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই স্পেনের প্রসঙ্গটা ক্লোজ আউট করি যেই কথাটা বলে, সেটা হচ্ছে তুমি দেখো যেমন 2010 সালের বিশ্বকাপে স্পেনের যে দল খেলেছে, 2012 সালের ইউরোতে স্পেনের যে দল খেলেছে, আমি কিন্তু লাইক আই ইউজ টু লাইক দ্য স্প্যানিশ টিম ডিসপাইট so many Barcelona players playing at that time, because that was a genuinely good team and genuinely good players playing based on merit. তুমি 2012 সালের ইউরো টিমের কথা যদি চিন্তা করো, রিয়াল মাদ্রিদ থেকে কে খেলতেন? জাভি আলোনসো, আরবেলোয়া, সের্জিও রামোস আর ইকার কাসিয়াস, চারজনই মেরিটের বেসিসে জাতীয় দলে খেলতেন। বার্সেলোনা থেকে যারা খেলতেন তোমার
জাভি, ইনিয়েস্তা, সের্জিও বুস্কেটস সবাই মেরিটের বেসিসেই খেলতেন। ডেভিড ভিয়া মেরিটের বেসিসেই খেলতেন। ফার্নান্ডো টরেস মেরিটের বেসিসেই খেলতেন। বার্সেলোনার প্লেয়ার না, বাট মেরিটের বেসিসেই খেলতেন। সেস ফ্যাব্রিগাস মেরিটের বেসিসেই খেলতেন। সো অ্যাকচুয়ালি যদি মেরিটের বেসিসে বা ট্যালেন্টের বেসিসে কেউ একটা জাতীয় দলের হয়ে খেলে, এখানে কিছু বলার নেই। স্পেনের 2010 সালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যেই 7 জন তোমার বার্সেলোনার প্লেয়ার প্রথম একাদশে খেলতেন, তারা মেরিটের বেসিসেই খেলতেন। তারা স্পেনের সর্বকালের সেরা দল তৈরি করলে ওই 7 জনের মধ্যে 4-5 জন সেখানেও থাকবেন। এটা নিয়ে তোমার আলাদা করে বলার কিছু নেই। বাট ফার্মিন লোপেজ ইজ নট দ্যাট প্লেয়ার। আবেল রুইজ বার্সেলোনার বি টিমের প্লেয়ার ইজ নট দ্যাট প্লেয়ার। বার্সেলোনার বি টিমের গোলকিপার ইজ নট দ্যাট ইজ নট আওয়ার গাই। সো এটার জন্য আসলে যে মানে এখন মনে হতে পারে যে মানে একটা অপরিসীম ঘৃণা নিয়ে আমি স্পেনের জাতীয় দলের ব্যাপারে কথা বলছি। অফকোর্স একটা অপরিসীম ঘৃণা নিয়ে জাতীয় দলের ব্যাপারে কথা বলছি, কারণ এই দলটাকে ছোটবেলা থেকে দেখে এসেছি। দিস ওয়াজ ওয়ান অফ দ্য দোজ লাইক কাল্ট ন্যাশনাল টিমস, যাদের তোমার একটা কাল্ট ফলোয়ারশিপ ছিল সবসময়। বাট দ্যাট হ্যাজ বিকাম আ সার্কাস শো নাও, যেখানে হচ্ছে তোমার ওই সাবেক অধিনায়কের এজেন্সির উপর বেস করে দলে নাও, বা তোমার বার্সেলোনার হয়ে মানে তুমি 2 মিনিট খেললেও তোমার জাতীয় দলে খেলা নিশ্চিত, এরকম এইসব ব্যাপারগুলো আসলে এখন যেহেতু তোমার আরো এই ব্যাপারগুলো এক্সপোজড হয় বেশি, চোখে লাগে বেশি। দ্যাটস অল। Moving on to our next topic of conversation. Yes, moving on to our next topic of conversation. ব্রাহিম দিয়াজের প্রসঙ্গে আমরা কথা বললাম। রড্রিগোকে নিয়ে কথা বলি চলো। কারণ এই মুহূর্তে টুইটারে মানুষ ভাবে যে আমি রড্রিগোকে দুই চোখে দেখতে পারি না। রড্রিগোর এগেইনস্টে আমার প্রচন্ড রকমের এজেন্ডা আছে, এবং আমি যে কোনো মূল্যে হচ্ছে এই এজেন্ডা এস্টাবলিশ করতে যাচ্ছি। এবং আমার এইমাত্র মনে হলো যে আসলে এই রড্রিগোর বিরুদ্ধে যে আমার এজেন্ডা প্রোপাগান্ডা, এটা তো আমি শুধুমাত্র টুইটারে ছড়িয়ে আসছি। মাদ্রিদ বেতারের দর্শকদের কাছে তো এই এজেন্ডা প্রোপাগান্ডা ছড়ানো হয়নি। সো দিস ইজ এ গুড টাইম। এরিক, শুরু করবো যেটা দিয়ে যে না, আমার রড্রিগোর এগেইনস্টে কোনো এজেন্ডা নেই। রিয়াল মাদ্রিদের জন্য এটা আসলে ছোট করে আমাদের মনে করো ক্লিপের শুরুতে আরেকবার বলা দরকার কি যে আমার রড্রিগোর এগেইনস্টে কোনো এজেন্ডা নেই। হ্যাঁ, আমার রড্রিগোর এগেইনস্টে কোনো এজেন্ডা নেই, কিন্তু আমার ইউ ক্যান কল ইট অ্যান এজেন্ডা ইফ ইউ ওয়ান্ট। রিয়াল মাদ্রিদের স্কোয়াডে যে প্লেয়ার যখন খারাপ খেলবে, তাকে নিয়ে আমি কোনো ধরনের কোনো সুগার কোট না করে কথা বলবোই। এটা এখন করিম বেনজেমা হতে পারে, ভিনিসিয়াস জুনিয়র হতে পারে, কিংবা রড্রিগো হতে পারে। এই মুহূর্তে সেই প্লেয়ারটা হচ্ছে রড্রিগো। রড্রিগো এই মৌসুমে তোমার আমি একটু রড্রিগোর স্ট্যাটটা বের করে আনবো। এরিক, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। তুমি স্ট্যাটটা বের করতে আমি আসলে দর্শকদের জন্য পরিষ্কার করতে চাই যে রড্রিগোর বিরুদ্ধে না, আমাদের রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো নেই, কোনো রকম এজেন্ডা নেই। মাদ্রিদ বেতারের দর্শকরা মাত্রই জানেন একটা সময় আমরা ভিনিসিয়াস জুনিয়র, করিম বেনজেমা, উই হ্যাভ টকড এগেইনস্ট অর ডিসকাস, অ্যানালাইজ, ক্রিটিক্যাল conversation went through প্রতিটা খেলোয়াড় কেন তারা খেলতে পারছে না। ভিনিসিয়াস জুনিয়র was in the receiving end for a really long time. Did we hate Vinicius Junior? No, আমাদের আসলে কোনো এজেন্ডা নেই। আমরা রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গারের কাছ থেকে যে পারফরম্যান্স চাচ্ছিলাম, তারা সেই পারফরম্যান্স দিতে পারছিল না। আমরা আমাদের সাধ্যমতো বিচার বিবেচনা করেছি, এবং পরবর্তীকালে যখন he played better, we were all the happiest. In fact, I think মেহেদী তুমি এখন হচ্ছে মানে একইভাবে বলতে পারো যে ভিনিসিয়াস দলের নাম্বার তোমাকে কেউ হচ্ছে বলেও ফেলতে পারে। Yes, of course. এবং ভিনিসিয়াস জুনিয়র is the face of the Real Madrid franchise. Not Jude Bellingham, not Rodrigo, not Modric, not Cruz. Vinicius Junior, he wears 7. একমাত্র 7 নাম্বার জার্সি দিয়ে হচ্ছে একটা পতাকা রিয়াল মাদ্রিদের বার্নাবুতে হচ্ছে ইয়ে করা হয়, তোমার নিয়ে আসা হয় প্রতিদিন। সেটা যদিও হুয়ানিতোর জন্য, কিন্তু 7 is that নাম্বার, এবং ভিনিসিয়াস ওইটা খুব ভালো মতো ফুলফিল করছেন এই মুহূর্তে। রড্রিগোর প্রসঙ্গে আসবো। সে লাস্ট 16 ম্যাচে গোল দিয়েছে 3টা। তার মধ্যে একটা হচ্ছে কোপা ডেল রের প্রথম রাউন্ডে আরান্ডিনার সাথে। বিকজ আই হ্যাভ সাম শেম লেফট ইন মি, আই উইল নট কনসিডার দ্যাট গোল ইম্পর্টেন্ট। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট 15 ম্যাচের মধ্যে সে গোল দিয়েছে 2টা, অ্যাসিস্ট করেছে 2টা। সিম্পলি নট গুড এনাফ। রড্রিগোর এই মৌসুমে যেই তোমার গোল এবং অ্যাসিস্ট আছে, টোটাল আই থিঙ্ক সে 12টা গোল করেছে, 8টা অ্যাসিস্ট করেছে। দ্য নাম্বার ইফ ইউ লুক অ্যাট ইট ইজ কোয়াইট হাই। আমার মনে হবে যে সংখ্যাটা অনেক বড়।
কিন্তু আমি তোমাকে যদি এরিক এই সংখ্যাটা যদি লা লিগায় নিয়ে আসি, আই থিংক লা লিগায় টোটাল গোল এন্ড অ্যাসিস্টের সংখ্যা তার 13, এবং এই 13 র মধ্যে 8টা গোল এন্ড অ্যাসিস্ট সে করেছে 3 ম্যাচের মধ্যে। বাকি পুরো সিজন জুড়ে হচ্ছে 5টা গোল আর অ্যাসিস্ট, which is just again simply not good enough. রড্রিগো এই মুহূর্তে তার ড্রিবলিং এর কথা বলি, বল ক্যারিং এর কথা বলি, পাসিং এর কথা বলি, কিছু নিয়েই আমার কোনো জায়গায় কোনো অভিযোগ নেই। হি ইজ ডুইং হোয়াট হি সাপোজ টু ডু আউটসাইড দ্য বক্স অ্যান্ড এভরিথিং। বাট বক্সের ভিতরে তার শুটিং টেকনিকের এই মুহূর্তে এত ভয়াবহ খারাপ অবস্থা, অনেকটা মানে ভিনিসিয়াস 2020 সালে কি করতো, সে বাইরে মারতো রাইট, বা তোমার অনেক উপরে মারতো শট, হোয়াট এভার। রড্রিগো গোলকিপারের গায়ে যেই শটগুলো নিচ্ছে ওগুলো জাস্ট মানে দেখা যায় না, এত বাজে। এবং আই ডোন্ট নো, কার্লো আনচেলত্তি যিনি ভিনিসিয়াসের মতো জঘন্য ফিনিশারকে রীতিমতো একটা ভালো লেভেলের গোল স্কোরার বানিয়ে ফেলেছেন, তিনি রড্রিগোকে নিয়ে আসলে কি কাজ করছেন বা করবেন আই ডোন্ট নো, উইচ ইজ মানে আমার কাছে এটা অনেকটা অবাক লাগে যে কেন এই ব্যাপারে আরো কাজ করা হয়নি। এটা একটা ব্যাপার এরিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে আমার সবচেয়ে যেটা দুঃখজনক লেগেছে এই পুরো রড্রিগোর বাজে ফর্মের ব্যাপারে, যে তার অন্টোরাজ, তার এনভায়রনমেন্ট, তার আশেপাশের মানুষজনের পক্ষ থেকে বলতে বেসিক্যালি তার নিজের পক্ষ থেকেই মারিও কর্টেগানা, অ্যাথলেটিকের সাংবাদিক, তার থ্রুতে একটা খবর প্রকাশ করা হয়েছে যে রড্রিগোকে নিয়ে যে এত সমালোচনা করা হচ্ছে এটা রড্রিগোর ভালো লাগছে না, কারণ রড্রিগো তো তার প্রিফার্ড লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে না ভিনিসিয়াসের জন্য, সেখানে খেললে তো সে আসলে গোল টোল ঠিকই দেয়, এখন তাকে জোর করে রাইট উইঙ্গে খেলানো হচ্ছে, এটা রড্রিগোর দোষ না, রড্রিগো স্টিল কন্ট্রিবিউট করে, এই করে সেই করে, উইচ ইজ জাস্ট আটার বুলশিট। কেন বুলশিট? কারণ এগুলো না খুব সহজ কথা, এগুলো খুব লেজি কথা যে রড্রিগো রাইট উইং এ খেলে, একদম টোটালি ফালতু কথা। রড্রিগো 2022 সালের শুরু থেকে এই কারেন্ট সিজনের এই পর্যন্ত আমরা যদি তার টাচ ম্যাপ দেখি, তার হিট ম্যাপ দেখি, সে ভিনিসিয়াসের সমান সমান মিনিট বা সমান সমান টাচেস অলমোস্ট নিয়েছে সেন্ট্রাল পজিশনসে এবং লেফট উইং এ। কারণ ভিনিসিয়াস এই গত 2 সিজনে একটা বড় চাঙ্ক তোমার ইনজুর ছিল, সে যথেষ্ট সময় পেয়েছে লেফট উইং এ খেলার, এই মৌসুমে সে যথেষ্ট সময় পেয়েছে লেফট উইং এ খেলার। এর মধ্যে তার ভালো পারফরমেন্স 3 ম্যাচের একটা তোমার ইয়েতে হট স্ট্রিকে, এবং সেই হট স্ট্রিকে ভিনিসিয়াসও তার সাথে খেলেছে 1 ম্যাচ না 2 ম্যাচ। সো এরকম না যে সে ভিনিসিয়াস মাঠে থাকলে খেলতে পারে না, ভিনিসিয়াস মাঠে থাকার সময়ও তো সে জিরোনার সাথে একটা চমৎকার গোল করেছে, সেই গোল সে কিভাবে করেছে, তখন ভিনিসিয়াস তাকে তখন আটকে রাখেনি। সো ভিনিসিয়াসের কারণে লেফটে খেলতে পারছে না, এই সব বস্তা পচা কথাবার্তা আমার মনে হয় 2024 সালে এসে না বলেই ভালো। এরিক, রড্রিগোকে নিয়ে তোমার শর্টের যে কমেন্টটা করলা সেটা আসলে অ্যাড্রেস করাই লাগে, যে ওই নিউজ রড্রিগোর কিন্তু বল কন্ট্রোল আর ড্রিবলিং ভিনিসিয়াসের মতন না। আমার কাছে যে জিনিসগুলো লাগে মেবি একটা হচ্ছে তোমার ভিনিসিয়াসের ড্রিবলিং কিছুটা হচ্ছে তার অ্যাজিলিটি এবং তার স্পিডের উপরে নির্ভর করে, যে তিনি বক্সের ভিতরে এসে হচ্ছে প্রথম প্লেয়ার কাটানোর চেষ্টা করেন, কিন্তু বক্স হাফ স্পেসে যখন তিনি বলটা নেন তখন হি পুশেস দ্য বল আউট অ্যান্ড হি আউটরানস দ্য নেক্সট প্লেয়ার হুএভার ইজ মার্কিং হিম টু গেট দ্য বল। এবং বাই দ্যাট টাইম যখন ভিনিসিয়াস হচ্ছে বলের কাছে চলে যান, হি গেটস অ্যাটলিস্ট 1 সেকেন্ড অ্যাডভান্টেজ টু ব্যালেন্স হিমসেলফ। এবং সেই সময় যখন তুমি তাকে কোনো খেলোয়াড় যখন তাকে মার্ক করতে বা ট্যাকেল করতে আসছেন, সেই খেলোয়াড় তো আউট অফ ব্যালেন্স, তাই না? তো তখন ভিনিসিয়াস জুনিয়রের পক্ষে সেই খেলোয়াড়ের ব্যালেন্সের সুবিধা নেওয়াটা সম্ভব। ভিনিসিয়াস জুনিয়র এটা তোমার বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাচে করেছেন, এবং দিস ইজ বার্সেলোনার বিপক্ষে তার একটা দ্বিতীয় গোলটা কিন্তু ড্রিবলটা ছিল অনেকটা এরকম, যে তিনি প্রায় 6 মিটার বা 5 মিটারের বেশি বল হচ্ছে স্পেস হচ্ছে তিনি দৌড়ায় অতিক্রম করেছেন বলটা আসলে বের করে। রড্রিগোর ড্রিবলিংটা যেহেতু এরকম না, অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে রড্রিগোর ড্রিবলিংটা এফেক্টিভ না, হচ্ছে অনেকটা ক্লোজ কন্ট্রোলে রেখে ড্রিবল করেন। তো তিনি যখন মাঠে তিনি এসেনশিয়ালি টাইট স্পেসে খুব ভালো ন্যাভিগেট করতে পারেন। আমি এখানে আপেল টু আপেল আসলে কম্প্যারিজন হয় না, তোমার ভিনিসিয়াস জুনিয়র টাইট স্পেসে ন্যাভিগেট করা, রড্রিগো টাইট স্পেস ন্যাভিগেট করা আলাদা। আমি ইনফ্যাক্ট আমার কাছে সবসময় মনে হচ্ছে রড্রিগো টাইট স্পেসে আরো বেশি কমফোর্টেবল, কারণ তিনি কিন্তু টাইট স্পেস থেকে বল বের করে নিয়ে শট নিচ্ছেন। তো প্রবলেমটা ভিনিসিয়াস জুনিয়রের সাথে যেটা লঞ্জেলতি একটা খুব চমৎকার লাইন ছিল, যে তিনি শট নেওয়ার আগে 3-4টা বেশি টাচ নেয়,
মানে it was a very obvious problem. You look at it, you tell it, but রদ্রিগোর ব্যাপারটা না আসলে এত 1 and 0 বা এত বাইনারি সমস্যা না, কারণ তিনি যেখান থেকে যেই শটগুলো তুমি কথা বলছো যে কিপারের গায়ে মারছে, সেই শটগুলোর আগে কিন্তু হি ইজ কমপ্লিটিং আ সাকসেসফুল ড্রিবল। এখন তুমি যদি সাকসেসফুল ড্রিবলের লিস্ট করো, তোমার কয়টা সাকসেসফুল ড্রিবল বা ডি বক্সের ভিতরে এসে কমপ্লিশন হয়েছে, সেই লিস্টে দেখা গেল তোমার আগের যে গ্রাফটা দেখালা সেরকম কোন একটা লিস্টে রদ্রিগো ইজ গোনা বি গোয়িং ভেরি হাই, because his rate, his dribbling rate is gonna be on the top left corner or top right corner of the game. কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার what is the point of achieving this stat padding যাকে বলে, এরকম স্ট্যাট প্যাডিং এর দরকারটা মানে ইম্প্যাক্ট কোথায় যদি তোমার সেখান থেকে অ্যাসিস্ট অথবা গোল না হয়। আমার মনে হচ্ছে যে রদ্রিগো এখানে ডিসিশন মেকিং একটু ভুগছেন, তিনি একটু ইন্টিমিডেটেড, ভিনিসিয়াস ইন্টিমিডেটেড, কিলিয়ান এমবাপ্পে আসলে তাকে হয়তো চলে যেতে হবে তার পজিশন থেকে, তিনি একটু ইন্টিমিডেটেড। হোজেলু এসে তার জায়গা কিন্তু ক্লেম করার জন্য হোজেলু হ্যাজ বিন কোয়াইট লেট অ্যাডিশন, গোল স্কোরার, একটু হয়তো ইন্টিমিডেটেড। এদিক থেকেও যে ব্রাহিম দিয়াজ ক্যান অলসো লাইক ভিনিসিয়াস জুনিয়রের পজিশনের সাথে কম্পিটিশন আছে, রদ্রিগোর পজিশনে কম্পিটিশন বেশি। সো এই অবস্থায় মৌসুমের শুরুতে রদ্রিগোর পজিশন আনডিসপিউটেড ছিল বিকজ হি ওয়াজ বেটার অফ দ্য প্যাক, হি ওয়াজ লিডিং দ্য প্যাক। ঠিক আছে, তোমার রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গে তাকালে তুমি নিজেই টুইট করেছো যে তোমার রদ্রিগো বিটস দ্য প্যাক, ব্রাহিম দিয়াজের আসলে নামও আসে না, কিন্তু লট অফ দিস থিংস হ্যাভ চেঞ্জ। এখন সাকসেসফুল ড্রিবল থেকে শুরু করে এখন বিভিন্ন এক্সিতে রদ্রিগো ইজ আন্ডার পারফর্মিং। তো যাই হোক, কথাগুলো বলার পিছনে মূল কারণ হচ্ছে যে তার ডিসিশন মেকিং এর অভাব যেটা, বা তার ডিসিশন মেকিং এর যে চেঞ্জ গুলো দরকার সেগুলা তাকেই সময় দিতে হবে এবং তাকেই হচ্ছে রেজাল্ট দেখাতে হবে। সামনের মৌসুমে তিনি এরকম আনডিসপিউটেডলি সামনে থাকবেন, রাইট উইং এর অটো চয়েস হবেন, লেফট উইং এর অটো চয়েস হবেন, অটো ব্যাকআপ চয়েস হবেন, এটা ভাবাটা ভুল। সামনের সিজন সম্ভবত রিয়াল মাদ্রিদ গোয়িং থ্রু মোর ট্রান্সফরমেশনাল চেঞ্জেস। তার সাথে তাল মিলাতে না পারলে রদ্রিগো ইজ গোনা বি somebody we used to know at Real Madrid, and that could be sad because Rodrigo has been this regeneration or this transformation at Real Madrid, right? So he has on his way to become a leader. যাক, এই কথাগুলো আসলে বলার পিছনে মূল কারণ কি, যে আমরা সবাই আসলে চাই রদ্রিগো তোমার খেলুক, কিন্তু আমি গত বছর এই পডকাস্টে এরকম সময় একটা কোশ্চেন করেছিলাম তোমাকে, এই বছর আবার করতে বাধ্য হচ্ছি। এই মুহূর্তে যদি রদ্রিগো রিয়াল মাদ্রিদে না খেলতো, তুমি তাকে কোন দলের রাইট উইং এ একজন গ্যারান্টিড ন্যাচারাল স্টার্টার হিসেবে ধরে নিতা? এখানে মানে আমার যেই এটার অ্যান্সারটা যেটা হবে, এটা রিয়াল মাদ্রিদের ম্যাক্সিমাম ফ্যানেরই পছন্দ হবে না, বাট আই উইল স্টিল টক থ্রু অ্যাবাউট টু ইট। এটা আরেকটা চার্ট যেটা আমি কালকে তৈরি করেছি। এখানে তুমি দেখো, এখানেও 2017-18 মৌসুম থেকে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিসে টেক অনস কমপ্লিটেড, মানে ড্রিবলস কমপ্লিটেড, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তোমার ক্যারিজ ইনটু দ্য অর এন্ট্রিজ ইনটু দ্য পেনাল্টি এরিয়া। তো তুমি দেখো এখানে লিওনেল মেসি বিং লিওনেল মেসি, হি ইজ লাইক অন আ ডিফারেন্ট জোন অফ হিজ। বাট তুমি বাকি খেলোয়াড়দের মধ্যে যদি দেখো, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড রদ্রিগো আর দ্য টু রিয়াল মাদ্রিদ প্লেয়ার্স দ্যাট ইউ ক্যান সি ভেরি রেলেভেন্টলি। মার্কো আসেনসিও আছেন নিচের দিকে যদি দেখো। সো again, Rodrigo has been doing all the things he needs to do outside the box, all the other good things, but রিয়াল মাদ্রিদের স্টার্টিং ফরওয়ার্ডের কাছ থেকে আমাদের, এবং পার্টিকুলারলি এরকম একটা মৌসুমে যেখানে আমাদের কোনো আউট এন্ড আউট স্ট্রাইকার আমরা সাইন করাইনি, যেখানে আসলে ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামের প্রত্যেকটা গোল ক্রুশাল, সেখানে একটা প্লেয়ার তোমার এই যে 16-17 ম্যাচে একটা দুইটা গোল দিবে, দ্যাট ইজ জাস্ট আনএক্সেপ্টেবল। আর যেটা বললে রদ্রিগো উইল কোন দলে সে রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করতে পারে, রাইট উইঙ্গার হিসেবে হয়তো রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোন দলই তাকে খেলাবে না। দ্যাটস প্রবাবলি দি অনলি গুড অ্যান্সার। কারণ মানে তুমি দেখো রদ্রিগো কোথায় খেলতে পারে, আর্সেনাল, লিভারপুল, প্রবাবলি লাইক বায়ার্ন মিউনিক। He's smart enough that he will not go to Chelsea or something like that, or a team like Manchester United maybe. But let's say like for a team like Arsenal, he will probably play well where Gabriel Martinelli plays. মানে Gabriel Martinelli স্পেসটা যে হচ্ছে তুমি রদ্রিগোকে দিতে পারবে। হ্যাঁ, probably, yeah. Probably না, আসলে জিজ্ঞেস করাটার মূল কারণ কি, দিনের শেষে যেন কোন রকম
আনকনফার্মেশন নাকি আনকনসিয়াস বায়াসে না ভুগি যে রদ্রিগো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মানেই রদ্রিগো আসলে সমালোচনার ঊর্ধ্বে বা রদ্রিগো ইট শুডেন্ট বি লাইক দ্যাট, উই হ্যাভ টু বি লজিক্যাল টু ইট। রদ্রিগোর গ্রোথটা না যতটা হওয়া এক্সপেকটেশন ছিল তোমার ততটা আসলে হয়নি। তিনি কিন্তু অনেক ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তুমি কিন্তু এখন তাকে আসলে বলতে পারবে না হি ইজ দ্য ভিনিসিয়াস জুনিয়র ফেস, কারণ হি হ্যাজ 30 ম্যাচেস লেস দ্যান ভিনিসিয়াস জুনিয়র, 40 ম্যাচেস লেস দ্যান ভিনিসিয়াস জুনিয়র। এবং না এখন মানে এরিক আমরা যদি দেখি তাহলে খুব একদম নেক এন্ড নেক, মানে প্রায় সমান সমান হওয়া উচিত, কারণ ভিনিসিয়াস কিন্তু রদ্রিগোর থেকে ইনজুরিতে ছিল বেশি দিন। তুমি দেখো সে প্রথম সিজনে এসে একটা বড় ইনজুরিতে পড়েছে, এই মৌসুমেও কিন্তু সে দুইটা বেশ লেন্থি ইনজুরিতে ছিল, এরপরেও লাইক হি কেম ব্যাক কোয়াইট স্ট্রংলি অফ কোর্স। that's good for এইজন্য বলছি যে মানে there might be a time when we need to make a decision and part with someone we don't want to part, but it is what it is. তুমি একটা খেলা and এটা আমাদের রিয়াল মাদ্রিদের ফ্যান বেস স্পেশালি যারা ব্রাজিলের জাতীয় দল সমর্থন করেন, আই আন্ডারস্ট্যান্ড যে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান কন্টিনজেন্টের সব খেলোয়াড়কে আপনারা আপনাদের ক্লাবের হয়ে খেলতে দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মানে যদি রিয়াল মাদ্রিদ এমবাপেকে সাইন করায় তাহলে রদ্রিগো যে বেঞ্চে চলে যাবে এটা ফ্যাক্ট, এটা ওপিনিয়ন না, এটা মানে ডিসকাশনের বিষয় না, এটা ডিবেটের বিষয় না, ইটস আ ফ্যাক্ট। রদ্রিগো ইজ নট অ্যাজ গুড অ্যাজ এনি অফ ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম অর কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ যদি কিলিয়ান এমবাপেকে সাইন করায়, রিয়াল মাদ্রিদের অ্যাটাকের 3 জন খেলোয়াড় হবেন জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে। রদ্রিগোর জায়গা থাকবে, এরপরেও রদ্রিগোর জায়গা থাকবে, প্রথম একাদশেও থাকতে পারে যদি রিয়াল মাদ্রিদ বেলিংহামকে হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে পুশ করে দেয়, তখন এগেইন রদ্রিগোর জায়গা থাকতে পারে। কিন্তু সেটাও হচ্ছে ওই রাইট উইংয়ে, যেই পজিশনে আপনারা অ্যাপারেন্টলি রদ্রিগোকে দেখতে চান না এবং ভাবেন যে সেখানে সে খেলার কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো সেখানে আসলে সে কতদিন ক্ষতিগ্রস্ত হয়ে খেলতে চাইবে সেটাও একটা দেখার বিষয়। এ ব্যাপারে আমি রিসেন্টলি লিখেছিলাম যে আসলে এমবাপে আসার পর রদ্রিগো আইদার সে তো মানে বেঞ্চে চলে যাবে, যদি বেলিংহাম নাম্বার 10 হিসেবেই খেলতে থাকে তাহলে রদ্রিগো বেঞ্চে চলে যাবে, এটা বিয়ন্ড এনি ডিবেট অর এনি ডিসকাশন। বাট যদি বেলিংহাম সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে তাহলে রদ্রিগো রাইট উইং এ খেলতে পারে, এবং সেখানে আসলে তখন রদ্রিগোকে নিয়ে এত মাতামাতি হবে না, কারণ তখন ভিনিসিয়াস, বেলিংহাম এবং এমবাপে ইউ উইল হ্যাভ এনাফ গোলস যে আমি আর তখন আসলে যে বদার করবো না যে রদ্রিগো গত 16-17 ম্যাচে তোমার কয়টা গোল দিচ্ছে, বিকজ I wouldn't need to. Eric, that's all we had, I think. Anything else to add before we close? Yeah, maybe, কারণ রমজান মাস চলে আসছে। মাসে যখন আমরা এর আগে পডকাস্ট করতাম তখন জিশান সেই সময় আমার সাথে জয়েন করতো। Exactly. তুমি যখন বাংলাদেশে ছিলা, you would join after or before Sehri, কিছু দিনের জন্য, I believe. But yeah, it was a good time. It was the best of time. It was the worst of times. So এই মুহূর্তে I'm just happy that Madrid is going strong. এবং যারা প্রাইমে সাইন ইন করছেন না, what are you guys waiting for? কথা বলি। Yeah. All right, Eric, take care everyone.